7 মাত্রার অধিক পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। ভেঙে পড়েছে বিভিন্ন স্থাপনা, জাপানেও ভূকম্পন অনুভূত। স্কটিশ দুর্গের পতন ঘটিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউটে ব্রাজিল। 3 গোলে জয় সেলেসাওদের, ভিনির জোড়া গোল। আগামী 30 জুন ফের বসছে যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা। আরব মিত্র দেশগুলো নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর দলে ভাঙন। এবারে নিজের আঁকা দলীয় প্রতীকেও হারানোর শঙ্কা মমতার। গোমূত্র এবং গোবর নিয়ে ভারতের 100 কোটি রুপির বড় গবেষণা। সুগন্ধি তৈরি এবং স্বাদ বৃদ্ধিতে কার্যকরী গোমূত্রের যৌগ, বলছেন গবেষকরা। আপনারা দেখছেন স্টার নিউজ। তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় আঘাত হানা কম্পন দুইটির মাত্রা রিক্টার স্কেলে 7.1 এবং 7.5। রাজধানী কারাকাস থেকে মাত্র 168 কিলোমিটার দূরে কম্পনগুলোর উৎপত্তিস্থল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসছে। এখনও হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি সরকার, তবে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রবল ভূকম্পন, আতঙ্কিত মানুষ প্রাণ ভয়ে যখন এই কম্পাউন্ড থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ধসে পড়ে ছাদের একাংশ। ভয়ঙ্কর এই দৃশ্য ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্পে এভাবেই কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্ষয়ক্ষতির দৃশ্য। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বহু বাড়িঘর ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। আমার ঘরের সব দেয়াল ফেটে গেছে, কোনো মতে বের হয়েছি। চারদিকে এত ধুলা ও ধোঁয়ার মেঘ ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নিচে যখন নামলাম মনে হলো কোনো হরর সিনেমার দৃশ্য দেখছি। ধ্বংসস্তূপ টপকে এগোতে হয়েছে। আমাদের ভবন থেকে আমি শুধু একটি পরিবারকে বের হতে দেখেছি। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুভূত হয় প্রথম কম্পনটি, যার মাত্রা 7.1। এর ঠিক পরেই 7.5 মাত্রার আরও একটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে। প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল 13 কিলোমিটার আর দ্বিতীয়টির গভীরতা 10 কিলোমিটার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যমতে খুব শক্তিশালীভাবে কম্পন অনুভূত হয়েছে ক্রুহিয়া, ইয়ারাকুই, কারাবাবো, আরাগুয়া, মিরান্ডা, কারাকাস এবং লাগুইরা অঙ্গরাজ্যে। আরও আফটারশক অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে ঘরের ভেতর না থাকার আহ্বান জানিয়েছে সরকার। বিভিন্ন এলাকার পরিস্থিতি অত্যন্ত জটিল, বিশেষ করে লস প্যালোস গ্রান্দেস ও আলতামিরা এলাকায় বেশ কিছু ভবন, বাড়িঘর এবং স্থাপনা ধসে পড়েছে। নিরাপত্তা ও জরুরি সহায়তার জন্য আমাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে। ফায়ার সার্ভিস, পুলিশ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সক্রিয় করা হয়েছে। সবাইকে খোলা স্থানে অবস্থানের আহ্বান জানাচ্ছি। এই ভূমিকম্পকে 1967 সালের পর সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করছে দেশটি। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ত্রিনিদা অ্যান্ড টোবাগো, জাপান সহ আশপাশের আরও কয়েকটি দেশে। ভূমিকম্পের পর পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা। ইফাতিরা, স্টার নিউজ। উপসাগরীয় মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ট্রোল আরোপ বিশ্বের কোনো দেশ সমর্থন করে না বলে উল্লেখ করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আজ উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে বাহরাইনে পৌঁছে তিনি এই মন্তব্য করেন। আঞ্চলিক নিরাপত্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন রুবিও। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতির মধ্যেও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাইতে শহরে হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত আরও স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে জাহাজগুলোতে আটকে পড়া প্রায় 11,000 নাবিককে সহায়তা এবং উদ্ধারের কার্যক্রম জোরদার করা হয়েছে।
আমরা এমন কিছুই করব না যা এই অঞ্চলে আমাদের মিত্রদের, আমাদের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। আমার জানামতে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা হরমুজ প্রণালী ব্যবহারের জন্য টোল আরোপ সমর্থন করে। এমনটা আসলে হবেই না। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। আমার ধারণা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনা ৩০ জুন টেবিলে গড়াচ্ছে। 2 বছর 8 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন ট্রাজিক হিরো নেইমার জুনিয়র। মাঠে নেমেই ইতিহাস গড়লেন ভিনিসিয়াস জুনিয়র। রোমারিও, রিভালদো আর রোনালদোর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ গোল করলেন ভিনি। ঘটনাবহুল ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারালো ব্রাজিল, আর তাতেই সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। কিছু অপেক্ষা শুধু সময়ের হিসেব নয়, কিছু অপেক্ষা বুকের ভেতর জমিয়ে রাখা এক দীর্ঘশ্বাস। 982 দিন, দীর্ঘ 23,500 ঘন্টারও বেশি সময় ধরে সেলেসাওদের যে 10 নম্বর জার্সিটা এক চরম শূন্যতায় ভুগেছিল, অবশেষে তা পূর্ণতা পেল। চোটের অভিশাপ আর যন্ত্রণার সব আগল ভেঙে চেনা সেই মায়াবী হাসি মুখে সবুজ গালিচায় পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্র্যাজিক হিরো নেইমার জুনিয়র। গ্যালারিতে তখন উৎসবের আবহ, কিন্তু সেই উৎসবের আড়ালে লুকিয়েছিল এক পরম আবেগ। ম্যাচের শেষ ভাগে যখন সাইডলাইনের পাশে দাঁড়িয়ে চতুর্থ অফিসিয়াল তার নম্বরটা বোর্ডে তুললেন, তখন যেন স্তব্ধ হয়ে গেল পুরো ফুটবল বিশ্ব। প্রায় 3 বছরের সেই চোটের অন্ধকার গলিপথ পেরিয়ে নেইমার যখন মাঠে নামলেন, তখন শুধু ঢাকার রাত কিংবা ব্রাজিলের রিও ডি জেনিরো নয়, কেঁপে উঠেছিল বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ খেলা শুরুর আগেই মায়ামি যেন রূপ নিল উৎসবের শহরে। সাম্বার ছন্দে উত্তাল হার্ড রক স্টেডিয়াম চত্বর। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্কটল্যান্ডের মুখোমুখি সেলেসাওরা। মাঠে নেমে ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশদের রক্ষণভাগের এক মুহূর্তের অসাবধানতা, বল কেড়ে নিলেন ভিনি। চোখের পলকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। রোমারিও, রিভালদো, রোনালদোর পর সেলেসাওদের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করলেন 25 বছর বয়সী এই সুপারস্টার। 22 মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে আবারও জালে বল পাঠান রিয়াল উইঙ্গার। তবে বল নেয়ার সময় স্কটিশ সেন্টার ব্যাক হেনড্রিককে ফাউল করেন তিনি। VAR এর রিভিউয়ে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও দৃশ্যপটে ভিনিসিয়াস ডান দিক থেকে গিমারায়েসের ক্রসে দারুণ হেড করে নিজের দ্বিতীয় গোল করেন 25 বছর বয়সী উইঙ্গার। স্কোরলাইন 2-0। 51 মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনির সামনে। 1-on-1 পজিশনে গেলেও অগাসগনকে ফাঁকি দিতে পারেননি ভিনি। দারুণ সেভ দিয়ে স্কটিশদের ম্যাচে রাখেন এই গোলরক্ষক। 9 মিনিট পর আর পারেননি গান। এবারে গিমারায়েসের নিখুঁত পাঁচ থেকে বল পেয়ে স্কটিশদের জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। পাল্টা আক্রমণে কিছুটা চাপ প্রয়োগ করলেও অ্যালিসন বেকারের বাধা পার করতে পারেনি শ্যাঙ্কল্যান্ড ম্যাকটোমিনেরা। ম্যাচের 76 মিনিটে ঘটে সেই অপেক্ষার অবসান। কুনিয়াকে তুলে আনচেলত্তি মাঠে নামান নেইমারকে। দীর্ঘ 982 দিন পর জাতীয় দলের জার্সিতে দেখা যায় সেলেসাও সুপারস্টারকে। বাকিটা সময় আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে আর ভাঙতে পারেনি স্কটল্যান্ডের রক্ষণ। ফলে 3-0 গোলের জয় দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। কাতারের রাজপরিবার থেকে মহার্ঘ এক উপহার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজকীয় সেই উপহারের ঝলক বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সর্বাধিনায়কের আকাশ বিহারের জন্য অত্যাধুনিক এবং বিশ্বের সবচেয়ে মূল্যবান বিমানটি উপটোকন হিসেবে পাঠিয়েছেন কাতারের রাজপরিবার। বিশাল বোয়িং 747 বিমানটিকে আপাতত নতুন কোনো সরকারি বিমান এয়ারফোর্স 1 হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স 1। এই বিমানটি যুগ যুগ ধরে মার্কিন প্রেসিডেন্টদের আকাশ যাত্রার বাহন। এয়ারফোর্স 1 বিশেষ কোনো ব্র্যান্ড নয়, এটি বোয়িং 747-200 সিরিজের বিমান। 90 দশক থেকেই এমন দুটি বিমান মার্কিন প্রেসিডেন্টদের সেবা দিয়ে আসছে।
2025 সালে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি বিলাসবহুল বোয়িং উপহার দেয় কাতারের রাজ পরিবার। বিমানটি এবার এয়ারফোর্স ওয়ানের বহরে যুক্ত হলো। সম্প্রতি মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বিমানটি পরিদর্শন করলেন ট্রাম্প। আমি কাতারের আমিরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা কি তার নতুন 747 বিমানটি কিছু সময়ের জন্য ব্যবহার করতে পারি। যখন প্রথম শুনলাম বিমানটি মাত্র 800 ঘন্টা উড়েছে, একটি বিমানের জন্য 800 ঘন্টা মানে প্রায় একেবারেই নতুন, আমি বলেছিলাম আমরা এটি কিছুদিন ব্যবহার করতে চাই। ট্রাম্প যখন ব্যবহার করতে চেয়েছেন তখন বিমানটি উপহারই দিয়ে দিলেন কাতারের আমির। পরে সাজসজ্জা ও নিরাপত্তা গ্যাজেটগুলো যুক্ত করে একটি ঠিকাদারি কোম্পানি। আপনারা বিমানটির নির্মাণশৈলী বিশ্বাসই করতে পারবেন না। কাঠের মান, ব্যবহৃত উপকরণের মান, ইঞ্জিন সবই অসাধারণ। এই ইঞ্জিনগুলো বিশ্বের সেরা। এটা সত্যিই একটা সম্মানের বিষয়। আমি কাতারের আমিরকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আসলে অসাধারণ মানুষ। তিন ভাগে বিভক্ত বিমানটির অন্দরমহল। সিংহভাগই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য বরাদ্দ। আছে প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাইনিং রুম, কনফারেন্স রুম, কর্মকর্তাদের অফিস, এছাড়াও আছে একটি ডাইনিং হল যেখানে একসাথে 100 জনের বসার ব্যবস্থা রয়েছে। বিমানটির জ্বালানি ধারণ ক্ষমতা এতটাই যে তা সারা বিশ্ব চক্কর দিতে পারে। প্রয়োজনে মাঝ আকাশেই জ্বালানি ভরেও নিতে পারে। বিমানে বসেই হোয়াইট হাউসকে জরুরি নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস থেকেও বিমানটির গতিবিধির উপর নজর রাখা যায়। উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, ইলেকট্রনিক সুরক্ষা ব্যবস্থা, শত্রুপক্ষের আক্রমণ শনাক্ত করার প্রযুক্তি সব মিলে এয়ারফোর্স ওয়ান মূলত প্রেসিডেন্টের কমান্ড সেন্টার। তবে বিষয়টি নিয়ে বিতর্কও চলছে। বিদেশি সরকারের কাছ থেকে এত মূল্যবান উপহার নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের প্রশ্ন তুলতে শুরু করেছেন ট্রাম্প বিরোধীরা। ইস্তেহাতুল মাহমুদ, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। দীর্ঘদিনের প্রচলিত খোলা মেয়াদের ভিসা বা ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এই নিয়ম কার্যকর হলে ভারত এবং বাংলাদেশ সহ বিশ্বের লাখো শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান এবং উচ্চশিক্ষা সম্পন্ন করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো শিক্ষার্থী পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় গড়া সেই স্বপ্নের পথেই এবার নতুন অনিশ্চয়তা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট সময়সীমার ভিসা চালুর পরিকল্পনার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গস। প্রস্তাবিত এই নিয়ম কার্যকর হলে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান আরও জটিল হয়ে উঠতে পারে। বর্তমান নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স বা পড়াশোনা চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। কিন্তু নতুন নিয়মে F1 ক্যাটাগরি শিক্ষার্থীদের দেশটিতে থাকার অনুমতি সর্বোচ্চ 4 বছর হতে পারে। প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনার নির্ধারিত 4 বছরের মধ্যে শেষ না হয় তবে তার অবস্থান দীর্ঘায়িত হতে পারে। সেজন্য অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে চড়া ফি ও প্রশাসনিক প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। এই নিয়মটি সবচেয়ে বেশি বিপাকে ফেলবে দীর্ঘমেয়াদী গবেষণা, স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে থাকা শিক্ষার্থীদের। কারণ এসব উচ্চতর ডিগ্রি সম্পন্ন করতে সাধারণত 4 বছরের বেশি সময় লাগে। এখানেই শেষ নয়, পড়াশোনা ও প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ হওয়ার পর শিক্ষার্থীদের দেশে ফেরার প্রস্তুতির সময়ও অর্ধেক কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে শিক্ষার্থীরা কোর্স শেষে 60 দিন সময় পেতেন, নতুন নিয়মে তা কমিয়ে মাত্র 30 দিন করার প্রস্তাব করা হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি 2025 সালে প্রথম এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, তবে আইনি বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার হোয়াইট হাউসের পর্যালোচনা শেষ হওয়ায় এই চূড়ান্ত নিয়মটি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কাজী শাহরিন, স্টার নিউজ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়েই মিং শর্মা।
স্বর্ণা, আপনাকে স্বাগত স্টার ওয়ার্ল্ডে। জানতে চাই আপনার কাছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক হবে আগামীকাল। আজকে দেশটির কর্মকর্তাদের সাথে কোন কোন বিষয়ে বৈঠক রয়েছে? তার আমি বুঝতে পারিনি, আপনি বলেছেন যে গতকালের নাকি আজকের? আজকের বিষয়টি জানতে চাচ্ছি, আজকে কোন কোন কর্মকর্তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা হবে? হ্যাঁ, আগের মতোই আজকের ওনার স্কেজও আসলে খুব টাইট। আমাদের হাতে যে তথ্যগুলো পাওয়া গেছে সেখান থেকে দেখা গেছে যে আজকে সারাদিন তিনি আসলে বেজিংয়ে বিভিন্ন সফর এবং আলোচনার মধ্যে থাকবেন। যেমন আজকে সকালে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগদান করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তারপর চেরি হ্যান্ডা গ্রুপ এবং চায়না ট্যাক্স সহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথেও পৃথক বৈঠকে বসবেন। এরপর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং, তারপর চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ছেন xiaodong এবং চীনের এক্সপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ছেন হুয়াইয়ু ওনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর আজকে বিকেলে কোনো মহাভবনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। তারপর দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে চুক্তি বা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তারপর রাতের দিকে তিনি প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় অংশগ্রহণ করবেন। এটা হলো মোটামুটি তার আজকের একটা স্কেজুল। জানতে চাই, আগামীকাল দুই দেশের শীর্ষ বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন? আজকের বিষয়গুলো জানাচ্ছিলেন। আপনার প্রশ্ন কি আরেকটু ক্লিয়ারলি বলবেন? আজকের বৈঠক সম্পর্কে আপনি জানাচ্ছিলেন, আগামীকালকের বৈঠক সম্পর্কে জানতে চাই, সেই শীর্ষ বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে? আচ্ছা, আগামীকাল তো ওনার আসলে আমরা যে খবর পেয়েছি তিনি যেমন সম্ভবত চীনের যে কোনো বীর স্মৃতিসৌধ সেখানে চীনা বীরদের জন্য পুষ্প নিবেদন করবেন, পুষ্পমালা নিবেদন করবেন। আর বিকেলে সম্ভবত তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন। স্বর্ণা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর ভূ রাজনীতিতে কি ধরনের বার্তা দিচ্ছে? আপনার মূল্যায়ন জানতে চাই এই বিষয়ে। স্বর্ণা, জানতে চাই যে প্রধানমন্ত্রীর এই সফর ভূ রাজনীতিতে কি ধরনের বার্তা দিচ্ছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমি একটা ছোট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন গতকাল বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তাইওয়ান থেকে বেজিংয়ে আসার সময় তিনি চীনের বুলেট ট্রেন হাই স্পিড রেলওয়ে আসার জন্য বেছে নিয়েছেন। তো আসলে আমরা জানি যে বিমানের মাধ্যমে হয়তো 1.5 ঘন্টা সময় লাগে, ট্রেনের মাধ্যমে 3 ঘন্টা মোটামুটি সময় লাগতে পারে। হ্যাঁ, তো তবে তিনি বেছে নিয়েছেন ট্রেনের মাধ্যমে। তো এবং আমরা অনলাইনেও একটা ছোট ভিডিও দেখেছি, সেটা হলো চীনের সিনহুয়া বার্তা সংস্থার শুট করা একটা ভিডিও, খুব ছোট, মাত্র 6 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা দেখতে পেরেছি যে প্রধানমন্ত্রী খুব মানে হ্যান্ডসাম ভাবে সাজিয়ে তারপর ওনার স্ত্রীর সাথে ট্রেন থেকে বের হয়েছেন এবং সেখানে ছোট বাচ্চারা ওনাকে ফুল দিয়েছেন, ওনাকে স্বাগত জানিয়ে দিয়েছেন। তো এই ছোট ভিডিওটা আসলে প্রায় 1 লাখ মানুষের লাইক পেয়েছে। হ্যাঁ, সেখান থেকে আসলে বোঝা যায় যে চীনা মানুষও ওনার যে এই সিদ্ধান্তের বা এই ট্রেনের মাধ্যমে বেজিংয়ে আসার এই সিদ্ধান্তের একটা ইঙ্গিত বুঝতে পেরেছে। সেটা হলো তিনি আসলে একদিকে হয়তো তিনি বেজিংয়ের যে বুলেট ট্রেন এক্সপিরিয়েন্স করতে চান, তো আরেকটা দিকে আমরা বুঝতে পারছি যে তিনি আসলে এই
এইটার মাধ্যমে চীনা মানুষের সাথে আরো ঘনিষ্ঠভাবে যোগাযোগের যে একটা ইচ্ছাও প্রকাশ করেছেন। তিনি ট্রেনে উঠেছেন, তারপর অনেক মানুষও দেখতে পান। হ্যাঁ, তারপর সেখান থেকেও আরেকটা কথা আমরা বুঝতে পেরেছি সেটা হলো তিনি আসলে চীনের বুলেট ট্রেনের যে উপরে তার মানে আস্থা বা তার যে পছন্দ করা সেটাও আমরা বুঝতে পেরেছি। এবং আসলে সেটা আমি বলতে চাই যে একজন সাধারণ মানুষের পক্ষ থেকে তা হয়তো আনুষ্ঠানিক কোনো চুক্তির চেয়েও আরো বেশি মানুষের মন জয় করা যায়। স্বর্ণা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টার ওয়ার্ল্ডে, আপনাকে ধন্যবাদ আরো একবার। দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা বলতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়েই মিং স্বর্ণা। চীন সফরের তৃতীয় দিনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ে গ্রেট হল অফ পিপলে এই বৈঠকের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানতে বেইজিং থেকে যোগ দিচ্ছেন জাকারিয়া আহমেদ। জাকারিয়া, শুভ সকাল। আপনার কাছে জানতে চাই, আজকে প্রধানমন্ত্রীর এজেন্ডায় কি কি রয়েছে? এই মুহূর্তে কোনো বৈঠক হচ্ছে কিনা, বা হলে সেখানে আসলে কি কি আলোচনা হতে পারে, জানাবেন বিস্তারিত। আপনাকেও শুভ সকাল। আপনার মাধ্যমে আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছে তাদেরকে আমি জানাচ্ছি যে আজকে থেকেই মূলত প্রধানমন্ত্রীর যে চীন সফর 4 দিনের, তার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে তিনি ব্যস্ত সময় পার করছেন বলা যায়। শুরুতেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের যিনি মন্ত্রী, তিনি সাক্ষাৎ করেছেন। তার যে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াইমিতই, সেখানে তিনি সাক্ষাৎ করেছেন। এরপরে আমরা যেটি জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর তরফ থেকে তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোগে এখানে একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে তিনি যোগ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন, একটি বিষয় স্পষ্ট করেছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, অর্থাৎ সবার জন্য বাংলাদেশ উন্মুক্ত রয়েছে, বিনিয়োগের জন্য বাংলাদেশ উন্মুক্ত রয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি দীর্ঘদিনের যে বিশ্বস্ত বন্ধু চীন, তার সঙ্গে কাজ করতে আগ্রহী। অর্থাৎ চীনের যে ব্যবসা, বিনিয়োগ কিংবা অবকাঠামোগত উন্নয়ন সব কিছুই বাংলাদেশের জন্য উন্মুক্ত রয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। বিশেষ করে বড় প্রকল্পগুলো রয়েছে, যেই প্রকল্পগুলো চলমান রয়েছে, বিশেষ করে বাংলাদেশের যে বিশেষায়িত হাসপাতাল প্রকল্পগুলো চালু রয়েছে, এছাড়া প্রস্তাবিত তিস্তা ব্যারেজ প্রকল্প এবং প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প, এই প্রকল্পগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে চীনের সহায়তা কিংবা এই ব্যাপারগুলো নিয়ে বিনিয়োগকারীদেরকে তিনি আহ্বান করেছেন। পাশাপাশি যেটি বলা যায় যে চীনের যে বিকাশমান চেইন ভ্যালু সবগুলো রয়েছে, সেগুলো বাংলাদেশের যাতে কার্যক্রম চালু করতে পারে সেই বিষয়গুলো তিনি আহ্বান করেছেন। চীনের ব্যবসায়িক নেতাদের কাছে, শিল্প গোষ্ঠীর সঙ্গে তিনি আহ্বান করেছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। বাংলাদেশের যে বিনিয়োগ সহায়ক একটি বাজেট দেওয়া হয়েছে, বিনিয়োগ বান্ধব একটি বাজেট দেওয়া হয়েছে, সেটি তিনি এখানে তুলে ধরেছেন। পাশাপাশি আজকে তার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে, তিনি আজকে বিকেলবেলা স্থানীয় সময় 4:30টায় তিনি যাবেন চীনের গ্রেট হলে। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, তার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে, কারণ লি কিয়াংয়ের আমন্ত্রণেই তিনি চীনে এসেছেন এবং তার সঙ্গে আজকে দ্বিপক্ষীয় অনেক বিষয়ে কথা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে ব্রিক্স কিংবা আন্তর্জাতিক এবং অর্থনৈতিক যে নিরাপত্তা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সেখানে যোগ দেওয়ার ব্যাপারে চীনের যে সমর্থন সেটি চাওয়া হতে পারে। এছাড়া চীন থেকে বিশেষায়িত মাল্টি ব্যবহার করার মতো যুদ্ধ বিমান কেনার বিষয়ে এখানে কথা হতে পারে এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে এগিয়ে নেওয়া যায় চীনের সঙ্গে বাংলাদেশের, সেই বিষয়গুলো এখানে আলোচিত হবে। পাশাপাশি বাংলাদেশের যে উন্নয়ন প্রকল্পগুলো চীন শুরু করেছে এবং যেগুলো চলমান রয়েছে সেগুলোর সবশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এর বাইরে এরপরে জাকারিয়া, বুঝতে পেরেছি। আরও একটু আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রবাসীদের মাঝে কি ধরনের উচ্ছ্বাস দেখছেন এবং চীন নির্ভর যে ব্যবসা বাণিজ্য, সেগুলোর অগ্রগতি সম্পর্কে কোনো কথা হতে পারে কিনা? কর্মসূচি সেটি হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক। ওই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন এই বেইজিংয়ে প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্মর্দনের মধ্য দিয়ে, বাংলাদেশে এর মধ্য দিয়েই। এবং আমরা এখানে যেটি দেখেছি যে এখানে আসলে চীনে বা বেইজিংয়ে চীনের যে
ক্ষমতার কেন্দ্রবিন্দু বেইজিং, সেখানে বাংলাদেশি প্রবাসী কিংবা অভিবাসীর সংখ্যা খুব বেশি চোখে পড়েনি আমাদের। তারপরও বাংলাদেশের যারা প্রবাসীরা এখানে আছেন তাদের সঙ্গে আমাদের গতকালকে নাগাদ যে কথাগুলো হয়েছিল, বিশেষ করে ব্যবসা কেন্দ্রিক যারা এখানে আসেন তারা বলছেন যে এই সফর সত্যিকার অর্থে একটি প্রত্যাশার দুয়ার কিংবা একটি সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধুমাত্র কূটনৈতিক পদধ্বনি নয়, বরং বাংলাদেশের আগামী সম্ভাবনা, আগামী স্বপ্ন, আগামীর বিনিয়োগ বান্ধব যে বা বিনিয়োগ সহায়ক যে পরিবেশ সরকার তৈরি করেছে সেক্ষেত্রে একটি নতুন দিগন্তেরই সূচনা করতে পারে, এই রকম কথা তারা বলছেন। কারণ বাংলাদেশে অর্থনৈতিক যে অবস্থা তার পুনর্বিনির্মাণ যদি করতে হয়, ব্যবসাকে যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে, অবকাঠামোগত অবস্থাকে যদি আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সেখানে বিনিয়োগ বাড়াতে হবে, সেখানে বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এবং তার নিশ্চয়তা বাংলাদেশ সরকার দিতে চান। এবং এই সফর হতে পারে সেই নিশ্চয়তা কিংবা সেই উন্নয়নের সিঁড়ির ওঠার ধাপের একটি অন্যতম অধ্যায়। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই সফর প্রথমবারের মতো তিনি মালয়েশিয়া গিয়েছেন, সেখান থেকে চীনে এসেছেন, চীন থেকে তিনি ঢাকা ফেরত যাবেন। এই যে তার সফরসূচি, এগুলো আসলে একটি সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের একটি পর্যায় কিংবা ধাপ হিসেবেই তারা মনে করছেন। সুতরাং সবাই এখন তাকিয়ে আছে, বাংলাদেশ প্রত্যাশা করছে এই সফরের দিকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকারিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চীন থেকে, সেখান থেকে তিনি সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন বৈঠকের বিষয়ে। আবারও আলোচনায় চীনা অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C। মূলত গেল বছর ভারত পাকিস্তান যুদ্ধে প্রথমবারের মতো আলোচনায় আসে এই যুদ্ধবিমান। সে সময় পাকিস্তান দাবি করে ভারতের অন্তত 3টি রাফাল যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে তাদের J-10C। তখন থেকেই সামরিক বিশ্লেষকদের কাছে নজরে বিমানটি। পশ্চিমা প্রযুক্তির প্রতীক রাফালের চেয়ে কি সত্যি এগিয়ে যাচ্ছে চীনের যুদ্ধবিমান প্রযুক্তি? কিভাবে দারিদ্র্যপীড়িত এক দেশ কয়েক দশকের ব্যবধানে এমন একটি যুদ্ধবিমান তৈরি করলো? আর রাফাল এবং J-10C এর শক্তি সক্ষমতা সীমাবদ্ধতার তুলনায় আসলে কে এগিয়ে? বিস্তারিত এক্সপ্লেইনারে। আবারও নতুন করে আলোচনায় চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C, যেটি ভিগোরাস ড্রাগন বা পরাক্রমশালী ড্রাগন হিসেবেও পরিচিত। মূলত গেল বছর 7 মে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ যুদ্ধের পরে প্রথমবারের মতো আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের নজর পড়ে যুদ্ধবিমানটির দিকে। সে সময় পাকিস্তান দাবি করে তাদের J-10C যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর একাধিক ফ্রান্স নির্মিত রাফালকে ভূপাতিত করেছে। এরপরই মূলত নড়ে চড়ে বসেন সামরিক বিশ্লেষকরা। শুরু হয় রাফাল ও J-10C এর তুলনামূলক বিশ্লেষক। কেননা পাকিস্তানের ওই দাবি সত্য হলে চীনের তৈরি যুদ্ধবিমানটি পশ্চিমা সামরিক প্রযুক্তির আধিপত্যকেই মূলত চ্যালেঞ্জ জানাচ্ছে বলেই বিবেচনা করা হচ্ছে। রাফাল নাকি চীনা ভিগোরাস ড্রাগন, কোনটি বেশি শক্তিশালী সেই তুলনা জানাবো। তার আগে জেনে আসি এই J-10C তৈরির গল্পটা, কেন অত্যাধুনিক যুদ্ধবিমান বানানোর জন্য এভাবে উঠে পড়ে লাগলো চীন। আজকের চীনকে দেখলে বিশ্বাস করা কঠিন। মাত্র 4 দশক আগেও দেশটির 10 জনের 9 জনই চরম দারিদ্র্যের মধ্যে বাস করত। শিল্প ভিত্তি ছিল দুর্বল, প্রযুক্তিগত সক্ষমতাও সীমিত। কিন্তু সেই সময় চীনের সংস্কারক নেতা ডেং শিয়াওপিং এমন এক স্বপ্ন দেখেছিলেন যা অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল তখন। স্বপ্নটি ছিল চীনের নিজস্ব প্রযুক্তিতে এমন একটি যুদ্ধবিমান তৈরি করা যা পশ্চিমা বিশ্বের আধুনিক যুদ্ধবিমান মোকাবিলা করতে পারবে। সেই স্বপ্নের নাম J-10C। তবে এই প্রকল্পটি এতটাই জটিল ছিল যে ডেংয়ের শাসনামল শেষ হলেও বিমান তৈরির কাজ সম্পন্ন হয়নি তখনও। 1994 সালে প্রকল্প পরিদর্শনে গিয়ে চীনের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াং জেমিন বলেছিলেন, এই যুদ্ধবিমান পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অবশেষে প্রায় 2.5 দশকের গবেষণা, উন্নয়ন ও পরীক্ষার পর J-10 বহরে যুক্ত হয়। পরে এর সবচেয়ে উন্নত সংস্করণ J-10C চীনের বিমান বাহিনীতে যুক্ত হয়। দীর্ঘদিন ধরে J-10C এর সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন ছিল, কারণ এটি কখনো বাস্তব যুদ্ধে অংশ নেয়নি। সেই পরিস্থিতি বদলে যায় 7 মে ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের পর। আর তখনই পাকিস্তান দাবি করে তাদের J-10C যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর 5টি বিমান, যার মধ্যে 3টি ফরাসি রাফালও রয়েছে, ভূপাতিত করেছে।
রাফাল ও জেট-10সি দুই বিমানে রয়েছে আধুনিক AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডার। তবে জেট-10সির রেডার আকারে বড় হওয়ায় এটি তুলনামূলক বেশি দূরত্বে লক্ষ্য শনাক্ত করতে পারে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে জেট-10সি পাকিস্তানের চীনা আর্লি ওয়ার্নিং বিমান ও স্থলভিত্তিক রেডার নেটওয়ার্কের সঙ্গে সহজে তথ্য আদান প্রদান করতে পারে। অন্যদিকে ভারতের রাফালকে ফরাসি, রাশিয়া ও ইসরায়েলি বিভিন্ন সিস্টেমের সঙ্গে সমন্বয় করতে হয়, যা তুলনামূলকভাবে জটিল। ভারত পাকিস্তান আকাশযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR বা চোখে না দেখেও দূরপাল্লায় আঘাত হানার সক্ষমতা। জে-10সি বহন করে চীনের PL-15E ক্ষেপণাস্ত্র, যার রপ্তানি সংস্করণের পাল্লা প্রায় 145 কিলোমিটার। অন্যদিকে রাফালের প্রধান অস্ত্র ম্যাচিউর ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 200 কিলোমিটার। তবে সংঘর্ষের পর পাওয়া ধ্বংসাবশেষে PL-15E ক্ষেপণাস্ত্রের উপস্থিতির প্রমাণ মিললেও ম্যাচিউর ক্ষেপণাস্ত্র ব্যবহারের স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুই বিমানেই 4.5 প্রজন্মের যুদ্ধবিমান এবং কাছাকাছি আকাশযুদ্ধে অত্যন্ত সক্ষম। রাফালে রয়েছে দুটি ইঞ্জিন আর জে-10সিতে একটি শক্তিশালী WS-10B ইঞ্জিন। উভয়ের সর্বোচ্চ গতি প্রায় ম্যাক 1.8। তবে রাফালের একটি বড় সুবিধা হলো এর দীর্ঘ যুদ্ধ পরিসর। অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক সহ রাফাল প্রায় 1850 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে সক্ষম, আর জে-10সি এর ক্ষেত্রে এই পরিসর প্রায় 1240 কিলোমিটার। রাফালকে বিশ্বের অন্যতম সফল মাল্টিরোল ফাইটার হিসেবে ধরা হয়। এটি আকাশযুদ্ধের পাশাপাশি স্থল ও সমুদ্রে হামলা, নজরদারি এবং পারমাণবিক মিশনেও ব্যবহার করা যায়। অন্যদিকে জে-10সি মূলত আকাশ প্রতিরক্ষা ও শত্রু বিমান প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। এর সর্বাধুনিক সেন্সর, ডেটা লিঙ্ক এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে চীনের সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে আধুনিক আকাশযুদ্ধে শুধু বিমানের সক্ষমতা নয়, বরং রেডার নেটওয়ার্ক, আর্লি ওয়ার্নিং বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং তথ্য আদান প্রদানের সমন্বিত ব্যবস্থা জয় পরাজয় নির্ধারণ করে। তাই জে-10সি বনাম রাফালের এই লড়াইকে শুধু দুই বিমানের সরাসরি তুলনা হিসেবে দেখা যাবে না। তবে পাকিস্তানের দাবি সত্য প্রমাণিত হলে এটি হবে যুদ্ধক্ষেত্রে চীনা সামরিক প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং পশ্চিমা অস্ত্র ব্যবস্থার জন্য একটি বড় প্রশ্নচিহ্ন। পাকিস্তানে জোরপূর্বক গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার আলোচিত অধিকার কর্মী মাহরাং বেলুচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কোয়েটার একটি সন্ত্রাস বিরোধী আদালত। 2024 সালে এক সমাবেশে আধা সামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। তবে এই বিচারকে প্রহসন দাবি করে রায় প্রত্যাখ্যান করেছেন আইনজীবীরা। প্রতিবাদে বালুচিস্তান জুড়ে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। জনমানবহীন রাস্তাঘাট বন্ধ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বালুচ ইয়াকজেহতি কমিটি বা BYCর ডাকে স্তব্ধ হয়ে গেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সব শহর ও রাজধানী কোয়েটা। আলোচিত মানবাধিকার কর্মী মাহরাং বেলুচ ও তার সহকর্মী সিবগাতুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে এই সর্বাত্মক ধর্মঘট। 2024 সালে উপকূলীয় শহর গুয়াদেরের একটি সমাবেশে একটি উস্কানিমূলক বক্তব্য দেন মাহরাং বেলুচ। যার জেরে উত্তেজিত জনতা আধা সামরিক বাহিনীর সদস্য সাব্বির আহমেদকে পিটিয়ে হত্যা করে। এই হত্যার দায়ে মাহরাং ও সিবগাতুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। 2 বছর ধরেই তারা কারাগারে। তবে এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্জন করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহরাংয়ের আইনজীবীদের অভিযোগ, গোপন ও অজ্ঞাত আদালতে রায় দেওয়া হয়েছে, যেখানে প্রত্যক্ষদর্শীদের জেরার সুযোগ দেওয়া হয়নি। সুইডিশ পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ এটিকে বিচারের নামে প্রহসন বলে নিন্দা জানিয়েছেন। অবিলম্বে এই রায় পর্যালোচনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানও। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে প্রাদেশিক সরকার বলেছে অকাট্য প্রমাণের ভিত্তিতেই আদালত রায় দিয়েছে। এই মামলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
2009 সালে নিরাপত্তা বাহিনী মাহারাঙের বাবাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই তার অধিকার রক্ষার লড়াই শুরু। 2023 সালে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবিতে শত শত নারীকে নিয়ে ইসলামাবাদ অভিমুখে 1000 মাইলের দীর্ঘ পদযাত্রার নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। স্থান পান বিবিসির 2024 সালের প্রভাবশালী 100 নারীর তালিকাতেও। বিওআইসি স্পষ্ট জানিয়েছে বালুচ বিদ্রোহীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কেবল জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এসেছে। এই রায়ের পর বালুচিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হাতছাড়া হবার পর এবারে অস্তিত্বের সংকটে তৃণমূল কংগ্রেস। দলটির প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন পদ থেকে সরিয়ে সেই পদ দলের নিতে চাইছে তারই দলের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগত বিদ্রোহী নেতারা। ফলে প্রশ্ন উঠেছে, মমতার নিজের আঁকা জোড়াফুল প্রতীক কি তবে হাতছাড়া হতে চলেছে? জোড়া ঘাসফুল প্রতীক মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2.5 দশক ধরে এটিই ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির চেনা ছবি। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ হাতছাড়া হওয়ার পরপরই ভাঙনের মুখে পড়ে টানা 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না, মনে রাখবে। বিদ্রোহী বিধায়করা একজোট হয় মমতার বিরুদ্ধে, বেরিয়ে যায় দল থেকে। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ইতোমধ্যেই দলের নতুন কমিটি গঠন করে নির্বাচন কমিশনকে জানানোর প্রস্তুতি নিয়েছেন। ফলে ক্ষমতা হারানো মমতার দল ভাঙার পর এখন প্রতীকটাও কি হাতছাড়া হতে চলেছে, সেই প্রশ্ন সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার জোরে জোড়া ঘাসফুলের দখল পাওয়া বিদ্রোহীদের জন্য খুব একটা কঠিন হবে না। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল প্রতিষ্ঠা করেন মমতা। তখন থেকেই এই জোড়া ফুল প্রতীক তার রাজনৈতিক সংগ্রামের মূল হাতিয়ার। যদিও এই প্রতীকের স্রষ্টা হিসেবে সোমনাথ চৌধুরী নামের এক চিত্রশিল্পী নিজের দাবি তুলে বিতর্ক তৈরি করেছিলেন। দলীয় প্রতীক হাতছাড়া হওয়া ঠেকাতে অবশ্য হাত গুটিয়ে বসে নেই তৃণমূলও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচন কমিশনের কাছে নতুন কর্মসমিতির তালিকা পাঠিয়ে নিজেকেই চেয়ারপারসন হিসেবে দাবি করেছেন। এছাড়া বিদ্রোহী নেতাদেরকে কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছেন তিনি। 2/3 বিধায়ক ও সাংসদের প্রকাশ্য বিদ্রোহের কারণে নিজের আঁকা প্রতীক ধরে রাখা মমতার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশন জোড়া ফুল প্রতীকটি অন্য কমিটিকে বরাদ্দ দিলে আইনি লড়াইয়ে নামবেন মমতা। তবে বিদ্রোহী বিধায়ক ও সাংসদের সংখ্যার পাল্লা ভারী থাকায় আইনি ও সাংবিধানিক মারপ্যাচে শেষ পর্যন্ত মমতার প্রতীক হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি কেন জগন্নাথ ধাম করেছি, আমি কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তিনি ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত 10,000 মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে ভারত সরকার, আর 1800 মানুষকে পুশিন করার জন্য রেডি রেখেছেন। এসব বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, শুভ সকাল আপনাকে। মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছেন, হোল্ডিং সেন্টারে এখন পর্যন্ত ঠিক কত সংখ্যক মানুষকে আটকে রাখা হয়েছে এবং কোনো হোল্ডিং সেন্টারে যাওয়ার আপনার সুযোগ হয়েছিল কিনা, যদি যেয়ে থাকেন সেখানে কি দেখতে পেয়েছেন? দেখুন তামান্না, আপনাকে জানিয়ে রাখি যে হোল্ডিং সেন্টারগুলো যেগুলো রয়েছে এই মুহূর্তে সচল রয়েছে পশ্চিমবঙ্গে 12টি হোল্ডিং সেন্টার, যেটা রয়েছে একেবারে সীমান্তবর্তী এলাকাতে। গতকাল আমি 3টে জায়গায় গিয়েছিলাম হোল্ডিং সেন্টার। সব থেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে হাকিমপুর সীমান্ত, যে সীমান্ত থেকে আমরা দেখেছিলাম অনুপ্রবেশকারীরা যারা ভারতে এসেছিল তারা যাওয়ার জন্য চেষ্টা করছে সেই হাকিমপুর সীমান্ত। সেই সীমান্তে যে হোল্ডিং সেন্টার করা হচ্ছে তেঁতুলিয়া পথের সাথী নামের, সেখানে 163 জন এই মুহূর্তে রয়েছে। চারঘাট ফ্ল্যাট সেন্টার যেটা রয়েছে সেখানে 20 জন রয়েছে এবং মেদিয়ার যেটা রয়েছে হোল্ডিং সেন্টার সেখানে একজনও নেই। অর্থাৎ এই হোল্ডিং সেন্টারগুলোতে সব জায়গায় যে মানুষ রয়েছে এমনটা কিন্তু নয়। কোথাও 10 জন, কোথাও 15 জন, কোথাও 100 জন এইরকম ভাবে রয়েছে। তবে সংখ্যাটা অনেকটাই কম। তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি সম্প্রতি দাবি করেছেন যে তিনি 10,000 মানুষকে ঠেলে দিয়েছেন এবং 1800 মানুষ তারা ওয়েটিং এ রয়েছে, তাদেরকেও ঠেলে দেওয়া হবে। সুতরাং এই তথ্য
তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং এর আগে আমরা দেখেছিলাম সাবেক মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দাবি করেছিলেন। সেই দাবি পরবর্তীতে মান্যতা পায়নি, অর্থাৎ সেই দাবির ক্ষেত্রে কোথাও যুক্তি ঠিকঠাক ছিল না। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যা বললেন, আপাতত আমরা যদি সেটা ধরেই নিই, তবে সেই যে ওয়েটিং লিস্টের তালিকা আমাদের কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে নজরে পড়েনি। তবে অন্য জায়গাগুলোতে হোল্ডিং সেন্টার থাকলেও থাকতে পারে। তবে এখনো পর্যন্ত যে পুশিং এর ব্যাপারটা সেটা কিন্তু যথেষ্ট কম রয়েছে, এবং এখনো পর্যন্ত সীমান্তবর্তী এলাকা যেগুলো হোল্ডিং সেন্টার করা হয়েছিল, যেখানে মানুষের যে একটা বিশাল ভিড় ছিল অনুপ্রবেশকারীদের, সেই ভিড়টাও কিন্তু যথেষ্টভাবে কমে গিয়েছে। তামান্না, আরও একটু জানতে চাই যে এই পুশিনের যে বিষয়, সেই বিষয়ে পশ্চিমবঙ্গ কিংবা দিল্লির যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তারা কি বলছে? দেখুন তামান্না, আপনাকে জানিয়ে রাখি যে এই যে দিল্লির এবং পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন, পশ্চিমবঙ্গের বিশেষ করে যে সংগঠনগুলি রয়েছে, এপিডিআর রয়েছে এবং অন্যান্য সংগঠন, তারা বলছেন যে পদ্ধতিতে পুশিং করা হচ্ছে, অর্থাৎ ভারত থেকে যেভাবে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা একেবারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। অর্থাৎ যে তথ্য যাচাই করা হচ্ছে, বাংলাদেশের তরফে বলা হচ্ছে প্রত্যেকে ভারতীয় নয়, বাংলাদেশি নয়, তাদের বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সেই মানুষগুলো দেখা যাচ্ছে যে বিএসএফ এখান থেকে ঠেলে দিলেও তারা কিন্তু সীমান্তবর্তী এলাকায় নোম্যান্স ল্যান্ডে পড়ে থাকছে। তো তাদের খাদ্য, তাদের থাকার জায়গা, বা বৃষ্টিতে, রোদ বৃষ্টি, এখন জানেন আপনি যে এই সময় বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপ, সেই সময় দাঁড়িয়ে তারা কিভাবে থাকছে বাচ্চা নিয়ে বা তাদের পরিবার নিয়ে একেবারে সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায়। অর্থাৎ এই যে ঠেলে দেওয়ার প্রক্রিয়া, কাউকে ঠেলে দিলাম বা কেউ অ্যাকসেপ্ট করলো না, সেই জায়গায় এই মানুষগুলোর কি হবে, এই সংক্রান্ত যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা যেমন তারা তুলে ধরেছেন, তেমনি নির্দিষ্ট একটি উপায়ে পুশিং সম্ভব সেটাও বলেছেন এই মানবাধিকার সংগঠনের তরফে। তারা বলছেন যে তথ্য যাচাই করা হোক এবং আইনিভাবে তাদেরকে বাংলাদেশ সরকার বা অন্য কোনো দেশ হলে তাদের সরকারের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটা প্রসেসিং রয়েছে, আগে যেভাবে করা হতো সেভাবে করা হোক। কিন্তু শুভেন্দু অধিকারী সরকার তারা ক্ষমতায় আসার পর তারা বলেছেন যে আমাদের তাদেরকে জেলেও রাখা হবে না, অর্থাৎ অনুপ্রবেশকারী যারা ধরা পড়বে তাদেরকে জেলেও রাখা হবে না, তাদের জেলে রেখে খাওয়া বা চিকিৎসা পরিষেবা দেওয়া, এই সমস্ত কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ তাদেরকে সরাসরি ধরো এবং পাঠিয়ে দাও সীমান্ত পার করে, এমনটা যে নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এই যে হোল্ডিং সেন্টার গুলো রয়েছে, সেই হোল্ডিং সেন্টার থেকে সেই পুশিং প্রক্রিয়া শুরু হয়েছে। এই সরকারের প্রায় 1.5 মাস অতিক্রান্ত হলো। এই 1.5 মাস ধরে কিন্তু প্রায় এই পুশিং প্রক্রিয়া শুরু হয়েছে। 1.5 মাসের যদিও কিছুটা কম সময় থেকে পুশিং প্রক্রিয়া শুরু হচ্ছে, তবে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টি আসছে, যে সংগঠনগুলো তারা কিন্তু ইতিমধ্যেই দাবি জানিয়েছেন এবং তারা লেখালেখি শুরু করেছেন যে এই পুশিং প্রক্রিয়া একেবারে অবৈধ, এভাবে পুশিং করা যায় না। পুশিং প্রক্রিয়ার যে নির্দিষ্ট প্রসিডিওর আছে সেটা মেনটেন করে তবেই কিন্তু যাতে পুশিং করা হয়। তামান্না। সুজিত দুয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ভারত থেকে যুক্ত হয়েছিলাম সুজিত দুয়ারির সঙ্গে। তিনি পুশিং সংক্রান্ত খবরাখবর এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। ভারতের হায়দ্রাবাদের একটি সড়কের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। মঙ্গলবার এই নামকরণের পর এবারে বিজেপির তোপের মুখে পড়েছেন এর উদ্যোক্তারা। বিজেপির পক্ষ থেকে এটিকে ভণ্ডামি বলে সমালোচনা করা হচ্ছে। কংগ্রেস শাসিত দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। মার্কিন কনসুলেটের পাশের এই সড়কটিতে রয়েছে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো বড় বড় সব প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয়। এই সড়কটির নাম দেওয়া হয়েছে ট্রাম্প এভিনিউ। নামকরণের এই ঘটনায় সবচেয়ে বেশি সমালোচনা আসছে বিজেপির পক্ষ থেকে। ভারতের কমিউনিস্ট পার্টিও এটিকে অযৌক্তিক বলে সমালোচনা করছে। তবে কংগ্রেস বলছে এই নামকরণ হায়দ্রাবাদের ক্রমবর্ধমান গুরুত্ব এবং ভারত যুক্তরাষ্ট্রের যৌথ অংশীদারত্বের প্রতীক। আমরা আপনাদের উপর আস্থা রাখি বলেই যুক্তরাষ্ট্র আজ হায়দ্রাবাদে উপস্থিত। আমরা এখানে এসেছি কারণ আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। এই কনসুলেট ও আমাদের দূতাবাসের দরজা প্রতিদিন খোলা থাকে, কারণ আমরা এমন সুযোগ খুঁজে বের করতে চাই যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে। 2025 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত তেলেঙ্গানা রাইজিং সামিটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমেরিকান কনসুলেটের পাশের এই সড়কটির নাম ট্রাম্পের নামে রাখা হবে। আর এই ঘোষণা বাস্তবায়নের জন্য এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে, যখন আমরা আমেরিকার স্বাধীনতার 250 বছর উদযাপন করছি।
সুগন্ধি তৈরি, স্বাদ বৃদ্ধি এবং প্রসাধনী তৈরিতে কার্যকরী গরুর মূত্রের যৌগ। আর গোবর দিয়ে শোধন করা যাবে দূষিত পানি, এমনটাই দাবি করা হয়েছে ভারতের গবেষণায়। এই গবেষণায় ব্যয় করা হয়েছে প্রায় 100 কোটি রুপি। ক্ষমতাসীন বিজেপির এক এমপির দাবির পর সরকারি গবেষণায়ও দাবি করা হয় গোমূত্র খেলে ক্যান্সার ভালো হয়। নতুন করে ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আইআইটি রুরকির গবেষণা বলছে চিকুনগুনিয়ায় ভাইরাস রোধে কাজ করে গোমূত্র। কেবল দেশি গরুর মূত্র ও গোবর নিয়ে গবেষণার জন্য প্রায় 100 কোটি রুপি বরাদ্দ দিয়েছিল ভারত সরকার। সেগুলোর ফলাফল এখন আসতে শুরু করেছে। এই গবেষণা 2020 সালে শুরু হলেও গোমূত্র আর গোবরের ক্ষমতা যে কতটা তা নিয়ে রীতিমতো দেশটির সংসদ কাঁপিয়েছিলেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা। গোমূত্র খেলে ক্যান্সার ভালো হয়। 2015 সালে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দাঁড়িয়ে এমন মন্তব্য করেছিলেন বিজেপি নেতা শঙ্কর ভাই ভেগড়। তার এই দাবির পর 2016 সালের এপ্রিলে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ জানায়, গবেষণায় দেখা গেছে কামধেনু অর্ক নামে পরিচিত গোমূত্রের নির্যাসের মধ্যে ট্যাক্সল নামক ক্যান্সাররোধী প্রাকৃতিক উপাদানের কার্যকারিতা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। 2020 সাল থেকে 98 কোটি রুপি ব্যয়ে 10টি প্রজেক্টে গবেষণা শুরু করে ভারতের কেন্দ্রীয় সরকার। গবেষকদের দাবি, গরুর গোবর ও মূত্রের অসীম গুরুত্ব রয়েছে। কেউ বলছেন সুগন্ধি তৈরি, স্বাদ বৃদ্ধি, প্রসাধনী, কৃষি, রাসায়নিক এবং মেটাবলিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা যাবে গোমূত্র থেকে প্রাপ্ত যৌগ। তবে ওই যৌগ ও উপাদান বিষাক্ত কিনা তা পরিষ্কার করা হয়নি। শুধু তাই নয়, দূষিত পানি থেকে বিষাক্ত ক্রোমিয়াম দূর করতে গরুর গোবর কার্যকরী, এটিও বলছেন কোনো গবেষক। কংক্রিটের ঢালাইয়ে ব্যবহৃত রেইনফোর্ট স্টিলের ক্ষয় রোধে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব উপাদান হিসেবে কাজ করতে পারে গোবরের নির্যাস, এটি বের করেছেন আরেক দল গবেষক। পঞ্চগব্য অর্থাৎ গরুর দুধ, দই, ঘি, মূত্র ও গোবরের মিশ্রণকে হিন্দু ধর্মে পবিত্র ও ঐতিহ্যবাহী মিশ্রণ হিসেবে বিবেচনা করা হয়। আয়ুর্বেদেও এটির ব্যবহার রয়েছে। তবে পঞ্চগব্যের সংক্রমণ প্রতিরোধী ক্ষমতা রয়েছে কিনা তা নিয়েও চলছে গবেষণা। সেটির ফল অবশ্য এখনও প্রকাশ হয়নি। এই গবেষণার মধ্যেই দেশটির প্রাচীনতম সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইআইটি রুরকির গবেষণায় দাবি করা হলো চিকুনগুনিয়া প্রতিরোধে সহায়ক হতে পারে গোমূত্র। ভারতের উত্তরাখণ্ডের বিশ্ববিদ্যালয়টিতে চালানো হয় এই গবেষণা। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।